লালগোলা যাওয়ার ট্রেনটা কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে? ওই যে দেখছেন 3 নম্বর প্ল্যাটফর্মে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেটা লালগোলা যাবে। ভদ্রলোক ঘড়ির দিকে দেখে বলেন, এখনো কিছুটা সময় আছে, আধ ঘন্টা পর গাড়িটা ছাড়বে। শুভ্রদীপ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওনাকে ধন্যবাদ জানিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যায়। নিজের খেয়ালেই সে হেঁটে যাচ্ছিল, আচমকা ধাক্কা লাগতে ঘোরটা কাটে। এই যে মশাই, আপনাকে দেখে তো সুস্থ স্বাভাবিক বলেই মনে হচ্ছে, তবে এরম অন্ধের মতো হাঁটছেন কেন? শুভ্রদীপ একটু লজ্জিত হয়েই বলে, সরি ম্যাডাম, আমি আপনাকে লক্ষ্য করিনি। আসলে আসলে নকলে ওসব বলে কি হবে আর? নিন, হাতটা বাড়িয়ে আমায় টেনে তুলুন, অন্তত একটু সাহায্য করুন। শুভ্রদীপ হাত বাড়িয়ে তাকে টেনে তোলে। মেয়েটি নিজের গা হাত পা ঝাড়তে ঝাড়তে বলে, এবার থেকে রাস্তায় হাঁটার সময় একটু দেখে হাঁটবেন। নেহাত আমি ভালো মেয়ে বলে লোকজনকে ডাকলাম না, অন্য কেউ হলে এখনই লোক জড়ো করে ফেলতো, রাম ধোলাই খেতেন তখন। আমাকে ক্ষমা করে দিন, ভুলটা তো আমারই। আমি তো নিজের খেলেই মুশকুল ছিলাম, তাই তো হঠাৎই আপনার সাথে এই ধাক্কা লেগে গেল। ঠিক আছে ঠিক আছে। মেয়েটা আর কোনো কথা না বলে চলে যায় সেখান থেকে। শুভ্রদীপ একবার পেছন ফিরে দেখে তাকে। ভারী অদ্ভুত মেয়ে তো, একটা থ্যাঙ্কস অব্দি বললো না। যাকে আমি এখন ট্রেনে গিয়ে বসি। কামরাটি তখন প্রায় ভর্তি হয়ে এসেছে, ট্রেন ছাড়ার সময়ও হয়ে এসেছে। শুভ্রদীপ টিকিট দেখে জানলার পাশের সিটে গিয়ে বসে। মনে মনে ভাবে বাড়িতে একটা ফোন করতে হবে। পকেট থেকে মোবাইল বের করে দুবার কল করে সে কথা বলার চেষ্টা করে, বাট নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিচ্ছু শুনতে পায় না। সিট ছেড়ে সে গেটের সামনে এসে দুবার মোবাইলটা ঝাঁকায়। 3 নম্বর বার কল করে সে। হ্যালো হ্যালো সৌমিলি, শুনতে পাচ্ছ? হ্যালো। অন্যদিক থেকে সৌমিলির কথাগুলো কাটা কাটা ভাবে ভেসে আসে কানে। তোমার কথাগুলো কেমন কাটা কাটা শোনাচ্ছে। হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। অন্বেষা কি করছে? চিন্তা করো না, ও ঠিক আছে। আমি সবসময় ওকে চোখে চোখেই রাখি। শুভ্রদীপ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুমি ছেলে বলে নিশ্চিন্তে ওকে রেখে যেখানে খুশি বাবুগুড়ের মতন বেড়াতে পারি। তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, আমি জানি। থাক ওসব কথা এখন। তুমি এখন কোথায় যাচ্ছ? ফিরবেই বা কবে? জানি না কোথায় যাচ্ছি, কবে বা ফিরবো, কিন্তু চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার। ডোন্ট ওয়ারি অ্যান্ড স্টে সেফ। কথাগুলো বলে শুভ্রদীপ ফোনটা রেখে দেয়। তার ঠোঁটের কোণে বিষাদ ভরা একটা হাসি খেলে যায়। এমন সময় হুইসেল দিয়ে চলতে শুরু করে গাড়ি। প্ল্যাটফর্মের ওপর দিয়ে ছুটছে একটা মেয়ে, কনের সাজে। আশেপাশের লোকের দৃষ্টি সেই মুহূর্তে আকর্ষণ করেছে সে। ছুটছে, হাঁপাচ্ছে, আর একটু গতি বাড়ালেই সে ছুঁতে পারবে ট্রেনের দরজার হাতলটি। শুভ্র তখনও গেটেই দাঁড়িয়ে দেখছে সেই মেয়েটিকে। ক্ষণিকের জন্য তার দৃষ্টি স্থির হয়ে গিয়েছিল সেই মেয়েটির দিকে। শুভ্রদীপের মনে পড়ল কিছুক্ষণ আগে এই মেয়েটির সাথেই তার ধাক্কা লেগেছিল। মেয়েটি শুভ্রকে উদ্দেশ্য করে বলছে, প্লিজ গিভ ইউর হ্যান্ড, প্লিজ গিভ মি। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়ে। শুভ্রদীপ কি করবে না বুঝতে পেরে হাতটা বাড়িয়ে এক ঝটকায় মেয়েটিকে টেনে তুলতে সক্ষম হয়। মেয়েটি তার বুকের উপর গিয়ে পড়ে। অসম্ভব কাঁপছে সে। কয়েক মুহূর্ত পর একটু স্বাভাবিক হলে সে মুখ তুলে তাকায় শুভ্রদীপের দিকে। তীর তীর করে কাঁপছে তার ঠোঁট যুগল। নিজেকে শুভ্রদীপের থেকে আলাদা করে। শুভ্রদীপও কিছুটা গুটিয়ে নেয় নিজেকে, তবে পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করতে সে বলে, আপনি ঠিক আছেন তো? আই মিন, কোথাও লাগেনি তো? অনেক ধন্যবাদ আপনাকে, আপনি না থাকলে কি যে হতো ভেবেই গায়ে কাটা দিচ্ছে। তাই এভাবে রিস্ক নেওয়াটা কি খুব জরুরি ছিল? এরপরই ট্রেনটা ধরতে পারতেন। জরুরি ছিল,
পরের ট্রেনটার জন্য অপেক্ষা করার মতো পরিস্থিতিতে আমি নেই এখন। আচ্ছা চলুন এখন গিয়ে বসি। মেয়েটি শুভ্রদীপের সামনের সিটে বসে। শুভ্র ব্যাগ থেকে জলের বোতলটা বের করে মেয়েটির দিকে এগিয়ে দেয়। এনেন একটু জল খান। মেয়েটি কোনো কথা না বলে এক নিঃশ্বাসে জলটা শেষ করে। জলটার খুব প্রয়োজন ছিল আমার, গলাটা পুরো কাঠ হয়ে এসেছিল। থ্যাঙ্কস। আচ্ছা আপনি এরকম ভাবে দৌড়াচ্ছিলেন কেন? আমি কাউন্টারে গিয়ে টিকিটের লাইনে ফেঁসে যাই। প্রচণ্ড ভিড় কাটিয়ে টিকিট নিয়ে আসতে গিয়ে দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই তো দৌড়চ্ছিলাম। শুভ্র ভালো করে একবার মেয়েটির আপাদমস্তক চোখ বুলিয়ে আবার জিজ্ঞেস করে, এটা কি এখন নতুন ট্রেন্ড? মানে? আজকাল অনেকেই দেখছি রাস্তাঘাটে কোন স্টেজে রিলস বানায়। আপনিও কি রিলস বানান নাকি? এবার মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। ধুর, রিলস নয়, বিয়ের পিড়ি থেকে পালিয়ে এসেছি। শুভ্র এবার গোল গোল চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এমা কেন? বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি তাদের স্পষ্ট জানিয়েছিলাম বিয়ে করলে নিজের পছন্দের ছেলেকেই করব। যাকে চিনি না জানি না তার সাথে সারাটা জীবন কি থাকা যায়? কি বলেন? নিশ্চয়ই। আপনি এখন অ্যাডাল্ট, আপনি নিজের মতামত পোষণ করবেন, এটাই তো স্বাভাবিক। আর এমনি তো জোর করে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া যায় না, সেটা অন্যায়। বেশ কিছুক্ষণ তাদের আলাপ পর্ব চলে। শুভ্রদীপই প্রথম জিজ্ঞেস করে, আচ্ছা আমরা তো প্রায় ঘন্টাখানিক ধরে গল্প করছি, এখনো তো আমরা নিজেদের নামটাই জানলাম না। মেয়েটি জিভ কেটে বলে, ইস, দেখেছেন, এখনো পর্যন্ত নিজের নামটাই বলা হলো না। আমার নাম অনিন্দিতা সমান্তার। আপনার নাম? আমি সুব্রতী হালদার, নেশায় সিঙ্গার আর গিটারিস্ট দুটোই। অনিন্দিতার চোখ যায় শুভ্রদীপের গিটারের দিকে। একটা অনুরোধ করবো, রাখবেন? বলুন কি করতে পারি? শুভ্র তাকে দেখে কিছুটা আন্দাজ করতে পারে যে অনিন্দিতা গান শুনতে চাইছে এখন। গান শুনবেন তাই তো? হ্যাঁ, প্লিজ একটা গান হয়ে যাক। এর সাথে আপনার গানের গলা এবং গিটার বাজানোর দক্ষতার প্রমাণও পেয়ে যাব। ব্যাগ থেকে গিটারটা বের করে একবার কপালে ঠেকিয়ে শুভ্রদীপ একটা গান ধরে। মন চাহে যে ধর দিতে, মন চাহে যে ধর দিতে, তবু সে লাজে মরে যায় মধুমালতী ডাকে, ফুল ফাগুনে এ খেলা জানি জানি কে মোরে হিয়া, জানি জানি কে মোরে হিয়া, রাঙালো কামনা মধুমালতী ফুল ফাগুনে এ খেলা। অনিন্দিতা তার সুরের বাঁধনে বাঁধা পড়ে যায়। জানালা দিয়ে প্রবেশ করা অবাধ্য বাতাসের ঝাপটায় অনিন্দিতার খোঁপার বাঁধন খুলে যায়। বাতাস এবং গিটারের সুরের মেলবন্ধনে কেশরাশিও দুলতে থাকে তালে তালে। চোখ বন্ধ করে শরীরটা এলিয়ে দেয় সে। মাঝে মাঝে শুভ্রদীপের চোখ বাইরের নীল দিগন্তের সাথে মিশে যাওয়া সবুজ আস্তরণকে উপেক্ষা করে নীরব নিষ্পলকে চেয়ে থাকে অনিন্দিতার মুখের ওপর। এই চা, চা, লেবু চা, দুধ চা, লিকার, কফি, এই চা দেবো দাদা? এই চা, 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 দাদা 2 কাপ লেবু চা। এই চা, চা, লেবু চা, দুধ চা, লিকার, কফি, এই চা আছে, চা দেবো? চা বিক্রেতা চলে যেতে শুভ্রদীপ দেখে অনিন্দিতা তখনও ঘুমোচ্ছে। বিকেলের এক ফালি পড়ন্ত রোদে তার মুখখানি কমলা আভায় মুড়ে রয়েছে। অপার এক শান্তি সেই মুখে। শুভ্রদীপ তাকে ডাকতে চায় না, আরো কিছুক্ষণ এইভাবেই সে দেখতে চায় তাকে।
হয়তো শুভ্রর মন তাকে বাধা দিচ্ছে। হঠাৎ চোখ খুলে আড়মোড়া ছেড়ে উঠে পড়ে অনিন্দিতা। শুভ্রদীপ মুহূর্তে চোখ সরিয়ে নেয় তার থেকে, যেন এতক্ষণ সে বাইরের দিকেই চেয়েছিল। চা, দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে আসি। যাক, মেয়েটা বোধ হয় কিছু টের পাইনি। আমার যে কি হয়েছে, কি ভাবতো, আমি কেমন ফেলফেল করে তাকিয়েছিলাম ওর দিকে। অনিন্দিতা ফিরে আসে। সত্যি আপনার গলায় জাদু আছে। গান এবং গিটার দুটোতেই আপনি বেশ পারদর্শী দেখছি। ওই আর কি। এই নিন, চা খান, দেখুন পুরো ফ্রেশ লাগবে। চায়ের কাপে চুমুক দিতেই শরীরটা একেবারে ফ্রেশ হয়ে যায়। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? একদম, নির্দ্বিধায় করুন। কি প্রশ্ন আপনার? আপনার ডান হাতের ট্যাটুতে ওটা কার নাম লেখা আছে? একটু পার্সোনাল হয়ে গেল জানি। শুভ্রদীপ স্থির চোখে দেখে অনিন্দিতার দিকে। অনিন্দিতা ভাবল, এই রে, এইবার হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলল সে। কিন্তু শুভ্র মৃদু হেসে বলল, না না, আমি আপনার কথা কিছু ভাবছি না। এই ট্যাটুটা আমার জীবনের সাথে জড়িয়ে থাকা একজনের। অসংখ্য স্মৃতি, না বলা কথা, অসমাপ্ত গল্প, ছিন্ন পাতার অর্ধেক কবিতাকে নির্দেশ করে এই ট্যাটু। অনিন্দিতা যে তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তার ভ্রু জোড়া কুঁচকে একত্রিত হয়েছে। যদি কখনো সুযোগ পায় নিজের গল্প বলার, বলবো। তখন শুনতে না চাইলেও শুনতে হবে। কিন্তু আপনি মানুষটা সত্যিই অদ্ভুত। আপনি ঠিক যতটা সহজ, আপনার কথাগুলো ঠিক ততটাই জটিল। আমার এই ছোট্ট মাথায় এত কিছু ঢুকবে না। এবার শুভ্র মুচকি হাসে। আচ্ছা, আপনি একটু ফোনে দেখে বলুন না, পাগলাচণ্ডী আর কত দূর? শুভ্রদীপ মোবাইলে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখে পাগলাচণ্ডী পৌঁছতে আর কতক্ষণ লাগবে। তারপর সে বলে, আর এই মিনিট 15 পর গাড়ি পাগলাচণ্ডী পৌঁছবে। অনিন্দিতা সেটা শুনে স্বস্তি পায়। প্রথমবার সে বাড়ি থেকে এত দূরে কোথাও এসেছে। নেহাত এক প্রকার বাধ্য হয়েই তাকে বেরোতে হয়েছে। অবশ্য না বেরোনো ছাড়া যে আর উপায়ও ছিল না হাতে। অনিন্দিতা মনে মনে প্রীতিকে ধন্যবাদ জানায়। প্রীতি তার বেস্ট ফ্রেন্ড, সুখ দুঃখের সঙ্গেও বলতে পারেন। অনিন্দিতা এবং প্রীতির মাঝে গোপন বলে কিছু নেই। তারা ছোট থেকে ছোট কথাও শেয়ার করে একে অপরের সাথে। নিজের খারাপ সময় সে প্রীতিকেই প্রথম পায়। বান্ধবীর কথা শুনে প্রীতি বলেছিল, আমি সব সময় তোর পাশে আছি, তোর কোনো ভয় নেই। আমাদের আদি বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে, ওখানে গ্রামের বাড়িতে রামুদা আর ওর বউ থাকে, ওরাই দেখাশোনা করে। তুই সেখানে গিয়ে কিছুদিন থেকে তারপর বাড়ি ফিরবি। প্রীতির কথা মতো অনিন্দিতা আজ সেখানেই যাচ্ছে। ট্রেনটা যখন পাগলাচণ্ডী পৌঁছলো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। ট্রেন থেকে নেমে বিদায় জানায় অনিন্দিতা। আপনাকে ধন্যবাদ জানিয়ে আর ছোট করব না। ভালো থাকবেন। আজকের এই ট্রেন জার্নিটা খুব স্পেশাল আমার জন্য। যদি আবার কখনো দেখা হয়, আপনার গল্পটা সেদিন মন দিয়ে শুনবো। অপেক্ষায় রইলাম। কথাটা বলে অনিন্দিতা চলে যায়। ট্রেন হুইসেল দিয়ে আবার হেলতে দুলতে এগিয়ে চলে নতুন গন্তব্যের দিকে। শুভ্রদীপের কাছে জমা রইল আরও একটা স্মৃতি। তবে এই স্মৃতি যেন কিছুটা ভিন্ন স্বাদের, এক অন্য বার্তা বহন করে এনেছে তার কাছে। শুভ্রদীপ নিজের সিটে গিয়ে বসে। তার সামনের সিটটা এখন শূন্যতায় ভরা। শুভ্রদীপের চোখ যায় হঠাৎ পায়ের কাছে, সেখানে কিছু তো একটা পড়ে আছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আলো ফেলতে সে দেখে একটা নূপুর সেখানে পড়ে। সেটা হাতে তুলে ভালো করে দেখে শুভ্রদীপের মনে পড়ে এটা তো অনিন্দিতার পায়ের নূপুর। কিন্তু এখন তো আর উপায় নেই। ট্রেন অনেকক্ষণ আগে পাগলাচণ্ডী ছেড়ে দিয়েছে। শুভ্র স্থির চোখে সেই নূপুরটিকেই দেখতে থাকে। মেঘ ঘনিয়ে এসেছে আকাশে। স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে যায় অনিন্দিতা।
টোটো চালক তার বলা ঠিকানায় তাকে পৌঁছে দিয়ে ভাড়া নিয়ে চলে যায়। মরচে পড়া লোহার বিশাল গেটটিকে ঠেলে নুড়ি পাথর বিছানো পথ ধরে বাড়ির দিকে এগিয়ে যায় অনিন্দিতা। বাড়ির বর্তমান অবস্থা দেখে বোঝা দায় যে এক সময় নাকি এটা জমিদার বাড়ি ছিল। সে সময় আর আজকের সময় পুরো আকাশ পাতাল বৈষম্য। বাড়ির বড় গেটটিকে পেরোনোর পরই অনিন্দিতার চোখ পড়ে দুই পাশের ফুলের ছোট্ট বাগানগুলোর দিকে। রং বেরঙের বেনামি ফুল দুলছে হাওয়ার সাথে। অনিন্দিতার চোখে বড় বেমানান লাগে ফুলের বাগান। তা যেন ঠিক এই বাড়ির রূপের সাথে ভিন্ন। দুফোঁটা জল তার হাতে পড়ে। উপর দিকে মাথা তুলে দেখে মেঘের আড়ালে উঁকি দিচ্ছে বিদ্যুৎ রেখা। আর না দাঁড়িয়ে সে বাড়ির দিকে এগোয়। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই তাকে অবাক করে দরজাটা ভেতর থেকে অদ্ভুত কানিটো করা শব্দ করে খুলে যায়। দুজন মাঝবয়সী ভদ্রলোক ও ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। একগাল হেসে সেই ভদ্রলোক বলেন, তা কেমন আছেন দিদিমণি? আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাকে প্রীতি দিদি সব বলে দিয়েছে। আপনি তো ওনার ছেলেবেলার বন্ধু। কোনো চিন্তা নেই, আপনি যতদিন ইচ্ছা এখানে থাকুন। প্রীতি দিদিমণি তো আসবে কয়েকদিনের মধ্যে। আসলে আমার মেয়ের বিয়ে বলে কথা। সবার আগে আমাকে তুমি করে ডাকবে তোমরা দুজন। আমি কি তোমাদের পর? আমিও তো তোমাদের বোনের মতো। আমাকে প্রীতি কিচ্ছু বলেনি বিয়ে নিয়ে। যাক, ভালোই হলো। আমরা সবাই মিলে খুব আনন্দ করব বিয়েতে। রামুদার স্ত্রী সোনালি বলল, আচ্ছা যাও, এখন গিয়ে বিশ্রাম করো গে। অনেকটা পথ এসেছো ট্রেনে, এখন একটু বিশ্রাম করো। রাতে খাবার তোমার ঘরেই পাঠিয়ে দেবো, কেমন? অনিন্দিতা ব্যাগপত্র নিয়ে দোতলায় রামুর দেখানো ঘরে চলে যায়। সে আসবে জেনে রামু এবং তার বউ সোনালি সব ব্যবস্থা করে দিয়েছে। অনিন্দিতা ঘরে ঢুকে দরজা বন্ধ করে সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে স্নান করতে চলে যায়। শাওয়ারের হাতলটা ঘোরাতেই ঠান্ডা জলে ভিজে যায় ক্লান্ত শরীরটা। চোখ বন্ধ করে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকে সে। তারপর স্নান সেরে তোয়ালে জড়িয়ে বাইরে বেরিয়ে এসে একটা নতুন পোশাক পরে। বৃষ্টিটা ক্রমশ বেড়েই চলেছে। আজ রাতে আর থামবে বলে মনে হয় না। ইলেকট্রিসিটি নেই। মোমবাতির আলোকে আশ্রয় করে টেবিলে গিয়ে বসে অনিন্দিতা। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আজ সারা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করে। এই অভ্যেসটা তার বহুদিনের। একদিন তো আমরা সবাই হারিয়ে যাব। তখন এই ডায়েরিতে লেখা স্মৃতিগুলোয় ইতিহাস হয়ে রয়ে যাবে বন্দিদশায়। এই দিনটা একদিন আসবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি। ও আমায় চিনতে পারেনি, কিন্তু আমি ওকে প্রথম দেখাতেই চিনে নিয়েছিলাম। এই মুখ ভোলা যায় না, ওই স্পর্শ মুছে ফেলা যায় না। ও ভেবেছে আমি মনের ভুলে নুপুরটা ফেলে এসেছি। আমি ইচ্ছে করেই ফেলে এসেছি। ওই নুপুরই ওকে টেনে আনবে আমার কাছে। শুধুমাত্র ওকে পাওয়ার জন্যই তো আমার বাড়ি ছাড়া। তুমি শুধু আমার, সুপ্রদীপ, তুমি শুধু আমার। আমি জানি তুমি আমার কাছেই ফিরবে। আবার আমাদের দেখা হবে খুব শীঘ্রই। কলম থেমে যায়। ডায়েরিটা বুকে আঁকড়ে ধরে জানালার সামনে গিয়ে দাঁড়ায় সে। চোখ বন্ধ করে মাথা রাখে জানালার কাছে। মনের সুপ্ত কিছু আকাঙ্ক্ষা কণ্ঠের সহযোগিতায় বেরিয়ে আসে মুখ থেকে। বেরঙিন এই জীবনটাকে ইচ্ছে টানায় বেড়েছি আমি। তোমার শহরে রওনা দিলাম, আশ্রয় দিও মনে কোঠায় তুমি। পথে যদি হয় দেরি, ক্লান্তি নামে দু চোখ জুড়ে, তোমার স্মৃতি মুড়বে আমায় প্রেম বাঁধনে ভীষণ করে। তৃতীয় পেগটা খাওয়ার পর বাঁধন বলল, ভাই আর নয়, আমি আর পারবো না। শুভ্রদীপ এক টুকরো মাংস খেয়ে বলল, ব্যাস হয়ে গেল তোর।
ভাগ্যিস বাবা মা নেই, নইলে পিঠে দু ঘা দিত দুজনেরই। কাকু কাকিমা কবে ফিরবেন? গতকাল সকালেই ফিরে আসবে দুজনে। দাদুর শরীরটা খারাপ তো তাই গিয়েছিল। এখন দাদু ঠিক আছে, তাই কালকে চলে আসবে। আচ্ছা, তোর বিয়েটা কবে জানো? তুই ভুলে গেছিস? 2 মাস পর আমার বিয়ে। তোকে কিন্তু আসতে হবে। পাগলি একটা, আমি না আসলে তোর বিয়েই হবে না। তা তোর বড়বাবু কি করেন? ওর বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস। ছেলেটা খুব ভালো, আমাকে খুব ভালোবাসো। মুখে কিছু বলেনি, একটু লাজুক স্বভাবে। যাক, দুজনের ভাইব ম্যাচ করেছে, ওসব নিয়ে ভাবিস না। লজ্জাটা ফুলসজ্জার দিনই কেটে যাবে। এই ওসব বাদ দে। তোর বাড়ির সব কেমন আছে রে? কাকু কাকিমা, অন্বেষা, ওরা কেমন আছে রে? শুভ্রদীপ বাইরে তখন বৃষ্টি দেখতে ব্যস্ত। নিজের মনেই সে বলল কথাটা। আচ্ছা, আমাদের জীবনটা যদি এই মেঘেদের মতন হতো, কারণে অকারণে যদি বর্ষণ হতো, অন্তরে চমক কষ্টগুলো ধুয়ে মুছে যেত, ভেসে যেত অন্যত্র, তাহলে তাহলে কি খুব খারাপ হতো? বাঁধন তার বন্ধুকে বহু বছর ধরে দেখছে। কলকাতায় পড়ার সময় তারা দুজন একই কলেজের একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। বন্ধুর ভালো খারাপ সময় অসময় সেই তার সাহারা হয়েছে। নিজেদের মধ্যের বন্ধুত্বটাকে ভীষণ যত্নে রেখেছে তারা। তবে কেন জানি না, সেই বন্ধু ধীরে ধীরে কেমন চুপচাপ হয়ে গেল। বছর কয়েক আগের ঘটনা তাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। সে মুখে কিছু বলে না, কিন্তু বাঁধন বুঝতে পারে সব কিছু। বাঁধন বহুবার বুঝিয়েছে নতুন করে শুরু করতে, কিন্তু কে শোনে কার কথা। আমি একটা কথা বলতে তো তোকে ভুলেই গেছিলাম। আগামীকাল মিতালির দাদার বিয়ে, আমাদের ইনভাইট করেছে। তোকে স্পেশাল নিয়ে যেতে বলেছে। বাঁধনের মুখের ওই দুষ্টু হাসিটা দেখে শুভ্রদীপ কি বলবে বুঝতে পারে না। একটা পাগলই হচ্ছিল না, আবার আরেকটা পাগল। মিতালি তোর থেকেও বড় পাগল। বাঁধন তার কানটা চেপে ধরে। কি বললি? আমি পাগল? আচ্ছা ছাড় ছাড়, লাজ তো। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। এই আচ্ছা, এই মিতালির বাড়িটা কোথায় যেন? আরে ওই তো পাগলাচণ্ডী। শুভ্রদীপের নামটা বড্ড চেনা লাগে। এর আগেও এই নামটা সে শুনেছে, তবে কোথায় এখন তো মনে পড়ছে না। সে কিছুক্ষণ মাথা নিচু করে ভাবে, হঠাৎ মুখ তুলে বলে, আজ এই মেয়েটার সাথে ট্রেনে পরিচয় হয়েছিল, যার কথা বললাম আর কি। ওর একটা নুপুর আমার কাছে রয়েছে। ও পাগলাচণ্ডীতেই নেমেছিল। আমি যতদূর জানি পাগলাচণ্ডী খুব একটা বড় এলাকা নয়। ভালোই হলো, ওখানে গিয়ে ওর খোঁজ করে নুপুরটা ফিরিয়ে দেব। আচ্ছা, মিতালিকে বলবো আমাদের হেল্প করতে। দরজার খটখট শব্দে ঘুমটা ভেঙে যায় অনিন্দিতার। ঘুম পায়, বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে দেখে প্রীতি তার সামনে দাঁড়িয়ে কফি হাতে। বন্ধুকে এরকম হঠাৎ দেখে চমকে যায় অনিন্দিতা। কয়েক মুহূর্ত পর হুঁশ ফিরলে আনন্দে বন্ধুকে জড়িয়ে ধরে সে। আমায় তো তুই একবারও বললি না তুই আজ আসবি। আমি খুব খুব খুশি রে, তোর মতো বন্ধু পেয়ে আমি ধন্য। লাভ ইউ ইয়ার। আলিঙ্গন পর্ব মিটিয়ে কফির কাপে চুমুক দিতে দিতে প্রীতি বলল, গতকাল তোর বাবা মা আমার বাড়ি এসেছিল। দেখ, দোষটা যেমন ওদের তেমন তোরও। তুই প্রথমেই বিয়েতে না করে দিতে পারতিস, তাহলে আর কিছুই হতো না। আমি কি করে জানবো যে ওরা এত তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসাবে আমাকে? আমি জানিয়েছিলাম আমি নিজের পছন্দের পাত্রের সাথে গাঁটছড়া বাঁধবো। আমি কাকু কাকিমাকে বলেছি তুই আমার দায়িত্বে আছিস, তারা যেন নিশ্চিন্তে থাকে। তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি। রামুদার মেয়ের বিয়ে মিটলে আমি বাড়ি ফিরে যাব।
তুই চিন্তা করিস না। প্রীতি দরজাটা বন্ধ করে অনিন্দিতার মুখোমুখি বসে। আচ্ছা, একটা কথা বলবি? কি ব্যাপার? এত কি সিরিয়াস প্রশ্ন যে দরজা বন্ধ করে দিলি? আহা, তুই কি বলবি আমি যা জিজ্ঞেস করব? তোর কাছে আমি কখনো কিচ্ছু লুকাইনি, আজও তার উন্নত হবে না। বল, কি জানতে চাস? আচ্ছা, তুই যে ছেলেটার জন্য বাড়ি ছাড়লি, কে সে? কোথায় থাকে? কি বা তার পরিচয়? অনিন্দিতার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। চোখ নামিয়ে সে বলে, সে অনেক গল্প, তুই শুনবি? হ্যাঁ, আমি শুনবো, তুই বল। অনিন্দিতা জানালার সামনে গ্রিল ধরে দাঁড়ায়। মাথাটা গ্রিলের উপর রেখে সে বলতে শুরু করে তার প্রেম কাহিনী। আমার প্রেম কাহিনীটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা একতরফা, তবে তাতে আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি। ভালোবাসার জন্য সবসময় দুটো শরীর লাগে না। দূর থেকেও প্রিয়জনকে ভালোবাসা যায়, স্বপ্ন বোনা যায় একসাথে পথ চলার। আচ্ছা, আসল কথাগুলো বলি। সুপ্রদীপ, ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল একটা মিউজিক কনসার্টে। অনেক কষ্টে মা বাবার থেকে লুকিয়ে আমি ওর কনসার্ট দেখতাম। ওর গানের সুর অজান্তেই আমাকে বেঁধে দিয়েছিল ওর সাথে। মনে মনে ওকে কবে ভালোবেসে ফেলেছি জানি না, তবে এই ভালোবাসার প্রকাশ আমি করিনি। কখনো সেই সুযোগটাই আসেনি। এখন সেই সুযোগ পেয়েছি। আমি জানি আমার নুপুর ওকে টেনে আনবে আমার কাছে। সেদিনই আমি নিজের ভালোবাসার প্রকাশ করবো ওর কাছে। এক শ্রাবণের বৃষ্টি ভেজা দিনে বৃষ্টিকে সাক্ষী রেখে হবে আমাদের প্রেমের সূচনা। প্রীতি অপলক চোখে দেখছে তাকে। এই অনিন্দিতা তার কাছে নতুন। প্রীতির দৃষ্টিতে তার এই রূপ ভিন্ন। প্রীতি তখনও অপলক চোখে এক স্থানে বসে অনিন্দিতার কথাগুলো শুনে চলে। আজ এই শ্রাবণে তুমি হীনা, বন্দি দশায় মূর্ছিত হৃদয়। প্রহর রূপে সহস্র বছর, চোখের মনেতে বদ্ধ সময়। চাওয়া পাওয়া কেবলই শব্দ, অনুভূতিগুলো চাপা পড়ে যায়। কলম উঠতে চাই তবুও নতুন এক গল্পের আশায়। প্রীতি থ হয়ে বসে শুনতে থাকে অনিন্দিতার কবিতা। ও জানে ওর বান্ধবীর লেখার হাত ভালো, কিন্তু এত ভালো কবিতা যে সে লিখবে এটা প্রীতি ভাবতে পারেনি। অনিন্দিতা প্রীতির দুই কাঁধ ধরে ঝাঁকুনি দেয়। সম্বিত ফেরে তার। এই পাগলি, কে রে? কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, বল, শুনছি তো। তারপর তারপর কি হলো? চ, রামুদা ব্রেকফাস্ট নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি করেছে। চ, আগে খেয়ে নি। রামুদার মেয়ে মিঠুর সাথে আমার কথা হয়ে গেছে। ওকে বলেছি আমাদের দুজনকে গ্রামটা আজ ঘুরে দেখাতে হবে। চল তাড়াতাড়ি, খেয়ে বেরোবো। আচ্ছা চ, আমারও লুচির নাম শুনে খিদেটা বেড়ে গেল। রামু প্রীতি এবং অনিন্দিতাকে আসতে দেখে তড়িঘড়ি ওদের খাবারটা প্লেটে বেড়ে দেয়। এই নাও, এইবার খেয়ে বলো দেখি কেমন হয়েছে। এই রান্নাগুলো কিন্তু সব আমার ওই মেয়েই করেছে। গরম গরম ফুলকো লুচি দেখে আর নিজেদের আটকাতে পারে না তারা। কবজি ডুবিয়ে চেটে পুটে খায়। তবে আয়োজন যে শুধু লুচি ঘুগনিতে সীমাবদ্ধ তা কিন্তু মোটেই নয়। এর সাথে ছিল আরো 5 রকমের মিষ্টি, পায়েস, ক্ষীর ইত্যাদি অনেক কিছু। এত কিছু দেখে প্রথমে তারা অবাক হলেও একে একে খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়। প্রীতি আঙুল চাটতে চাটতে বলে, সত্যি তোর হাতের প্রশংসা না করে কেউ পারবেই না। হেব্বি হয়েছে রান্নাগুলো, বিশেষ করে পায়েস আর ক্ষীরটা। অনিন্দিতাও প্রীতির সাথে সহমত হয়। হ্যাঁ গো মিঠু, তুমি খুব ভালো রান্না করতে পারো দেখছি। তুমি তো দেখছি প্রথম দিনই শ্বশুরবাড়ির লোকেদের পটিয়ে নেবে। মিঠু দূরে দাঁড়িয়েছিল। অনিন্দিতার কথা শুনে লজ্জায় রাঙা হয়ে যায় মিঠু। মেয়েটার বয়স বেশি নয়, বড় জোর 18 কি 19। সে বাবা মায়ের একমাত্র মেয়ে।
মেয়েটা গ্রামের মেয়ে হলেও স্বভাবজাতভাবে কিন্তু পুরোপুরি চাপা স্বভাবের নয়, বরং ভারী মিশুকে প্রকৃতির। কথা মতো ব্রেকফাস্ট সেরে তিনজনে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে। এই মুহূর্তে মিঠু তাদের গাইড। অনিন্দিতা এই গ্রামে নতুন, প্রীতির তো পৈতৃক বাড়ি এখানে। সে এর আগেও বহুবার পরিবারের সাথে গ্রামে এসেছে, তার কাছে গ্রামের প্রত্যেকটা কোণা পরিচিত। প্রীতির বাড়ি থেকে 5 মিনিট হাঁটলেই একটা রাধাকৃষ্ণ মন্দির পড়ে। মিঠু ওদের ওই মন্দিরে নিয়ে যায়। বিশাল এক মন্দির, দেখে মনে হচ্ছে বেশি দিনের পুরনো নয়। এখনো মন্দিরের অবস্থা যথেষ্ট সচ্ছল। প্রীতি, তুই এই মন্দিরটার কথাই আমাকে বলতিস? হ্যাঁ রে, এই সেই রাধাকৃষ্ণ মন্দির যার গল্প শুনেছিস এতদিন। এখানে এসে যে যা চায় ঈশ্বর তাকে সেটাই উপহার দেন। যেই দেখ না একবার, হয়তো তোর বাসনা শীঘ্রই বাস্তবে ধরা দেবে তোর সামনে। হ্যাঁ গো অনি দিদি, তুমি যা চাইবে কেষ্ট ঠাকুর আর রাধামা তোমাকে দেবে। আমার মা বলে ছোটবেলায় একবার আমার ধুম জ্বর হয়েছিল, ডাক্তার বদ্যিও ঠিক করতে পারে না। আমার মা তখন এই মন্দিরে এসে ভগবানের সামনে সারা রাত জেগে প্রার্থনা করেছিল, ফলে আমার জ্বরও কমে গিয়েছিল। অনিন্দিতা লক্ষ্য করে মিঠুর কথায় যেন অদ্ভুত রকমের এক বিশ্বাস লুকিয়ে। এটা তার বলার ধরন দেখলেই বোঝা যাচ্ছিল। তারা জুতো খুলে মন্দিরে ওঠা সিঁড়ির পাশে রেখে গর্ভগৃহে প্রবেশ করল। মন্দির চত্বরে আজ লোক গিজগিজ করছে। রাধাকৃষ্ণের মূর্তির থেকে এক আশ্চর্য রকমের উজ্জ্বল আলো নির্গত হচ্ছে। সেই আলোয় আলোকিত হয়ে রয়েছে গর্ভগৃহ। সকলে হাত জোর করে প্রার্থনা করল। অনিন্দিতা মনে মনে প্রার্থনা করল, এখন সব কিছু তোমার হাতে কৃষ্ণ, তুমি আমাকে পথ দেখাবে। আমি তো জীবনে এর থেকে বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি প্রিয়জনের। এটুকু অধিকার তো প্রত্যেকটা মানুষের রয়েছে। আমার মন বারবার বলছে খুব তাড়াতাড়ি সুপ্রদীপের সাথে আমার দেখা হবে। তুমি তো সব কিছু জানো কৃষ্ণ, সত্যি কি আমাদের পুনরায় দেখা হবে? অনিন্দিতা এবার ধীরে ধীরে চোখ খোলে। সে দেখল কৃষ্ণের মাথায় থাকা ফুলটা খসে পড়ল তার হাতে। বড় বড় চোখে অনিন্দিতা সেটার দিকেই তাকিয়ে। অন্যদিকে কৃষ্ণের হাসিটাও যেন কোনো ইতিবাচক ইঙ্গিত প্রকাশ করছে। অনিন্দিতার চোখে আশার আলো চকচক করে উঠল। মন্দিরের পূজারী এসে ভক্তবৃন্দদের হাতে হাতে প্রসাদ দিলেন। পূজারী অনিন্দিতাকে প্রসাদ দেওয়ার সময় স্থির চোখে তার মুখের দিকে চেয়ে কি যেন পড়ে চলেছিলেন। অনিন্দিতার একটু অস্বস্তি বোধ হলো। সে পূজারীকে জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, আপনি কি কিছু বলতে চান? পূজারী ম্লান হেসে বললেন, তুমি সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কেন তোমার মনে এই বিষণ্ণতার ছায়া মা? এই বিষণ্ণতা বহুদিনের ঠাকুর মশাই। আমার মন ব্যাকুল হয়ে আছে কোনো এক বিশেষ কারণে। আপনি কি এর সমাধানের কোনো উপায় বলতে পারবেন? পূজারী তার মাথায় হাত রেখে স্নেহ ভরা কণ্ঠে বললেন, উপায় তিনি দেখবে, যিনি তোমার সমস্যার সম্বন্ধে জ্ঞাত। ওই যে দেখছো, উনি কিন্তু মিট মিট করে হাসছে। তিনি জানেন সব কিছু। তুমি তার উপরেই আস্থা রাখো, ঠিক হয়ে যাবে তোমার মন। মন্দির থেকে বেরিয়ে এক অদ্ভুত স্বস্তি অনুভব হচ্ছিল ওদের। এই গ্রামে দেখার মতো জায়গা তেমন নেই, তবে যেটুকু রয়েছে সবটাই তাদের কাছে অন্যরকম। শহরে বেড়ে ওঠা মানুষজন কি এই আনন্দটুকু কখনো পাবে? প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস শহরে নেই। প্রতিটা দিন সেখানে ব্যস্ততায় মোড়ানো। সবাই খুব তাড়াহুড়োয় থাকে, একে অপরকে বিপদে হাত বাড়িয়ে দিতেও 5 বার ভাবে।
ওই পরিবেশ, ওই মানুষজন, জীবনযাপনের সাথে ছিটে ফোটাও মিল এই গ্রামের মানুষদের নেই। দুটো যেন একেবারে ভিন্ন পৃথিবী, পাশাপাশি থাকলেও একে অন্যের সাথে সংযোগহীন। অনেকটা সময় ধরে হাঁটছে তারা, পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। নদীর পাড়ে এসে সবুজ ঘাসের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে তারা। কেউ কোনো কথা বলছে না। কান পাতলে শোনা যায় বাতাসের শোঁ শব্দ আর নদীতে খেলতে থাকা মা হাঁস এবং তার সন্তান হাঁসদের ডাক। সবুজ ঘাসগুলো যেন এতক্ষণ ঘুমিয়েছিল, ওদের উপর শুতেই যেন ঘুমটা ভেঙে গেল। অনিন্দিতা আকাশের দিকে তাকালো। মেঘ জমছে নদীর উল্টো দিক থেকে। বাতাসের শোঁ শব্দটা বেড়ে উঠল। অনিন্দিতার কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। ডান দিকের তর্জনী তুলে আকাশের গায়ে কি যেন আঁকিবুকি কাটছে সে। প্রীতি আর মিঠু আকাশ কালো হয়ে আসছে দেখে হাত পা ঝেড়ে উঠে পড়ল, অনিন্দিতাকে টেনে তুলল। এই অনি, এখন বাড়ি চল, দেখ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ফিরতে পারবো না। এখন অসময়ে বৃষ্টির জল গায়ে পড়লে পাক্কা সর্দি লাগবে। আর মিঠুর সামনে বিয়ে, ওর জ্বর বেঁধে গেলে বিপদ হয়ে যাবে কিন্তু। আচ্ছা বাবা চল, তুই না বড্ড চিন্তা করিস। এখন চল। হ্যালো ইয়ং ম্যান, হ্যালো হ্যালো, কেমন আছো তুমি? এতদিন পর দেখা, তুমি অনেক বদলে গেছো। সুজনবাবু শুভ্রদীপের উদ্দেশ্যে বললেন কথাটা। আমি বদলাইনি আঙ্কেল, আমি সেই পুরনো আমিটাই আছি। এখন সময়, পরিস্থিতি, মানুষজন সবাই বদলে গেছে। তা কি করছো আজকাল? তেমন কিছু নয়, বাবার বিজনেসটা মাঝে মধ্যে দেখি, আর সেটা ছাড়া শখের গিটার বাজাই, মাঝে মধ্যে কনসার্ট করি। দেখো শুভ্রদীপ, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা পরামর্শ আমি তোমাকে দেব। আমি জানি না তুমি কি চাইছো, কি ভাবছো, কিন্তু এবার আমার মনে হয় তোমার নিজের জীবনটাকে বদলানোর প্রয়োজন। আরেকটা সুযোগ তুমি কি নিজেকে দিতে চাও না? শুভ্রদীপ তাচ্ছিল্য ভরা হাসি হাসল। আমি ভালো আছি আঙ্কেল। জানি না আপনাদের সবার কেন একটাই পরামর্শ আমাকে, নতুন করে শুরু করো, নতুন করে শুরু করো। আমার তো কিছু বদলানোর নেই এই জীবনে। ঈশ্বর নামের ওই যে সত্তা নাকি উপরে বসে আছেন, তিনি হয়তো বদলাতে চাইছেন সবকিছু, ঠিক যেমন আমার জীবনে। বাঁধন শুভ্রদীপকে থামিয়ে দেয়। আহ বাবা, এসব কথা এখন থাক। শুভ্র, তুই চল, তোর সাথে কিছু কথা আছে। বাঁধন তাকে নিজের ঘরে নিয়ে যায়। সরি ভাই, বাবার কথা কিছু মনে করিস না, বাবা ভালোর জন্যই এসব বলছে। আরে তোর পাগলি, আমি কিছু মনে করিনি। আঙ্কেল আমার গুরুজন, তিনি আমাকে জাস্ট পজিটিভ দিকটা দেখিয়েছেন, এতে ওনার কোনো ভুল নেই। ওই শোন না, তুই আমাকে একটা গান শোনা না রে। মনে আছে কলেজ ক্যাম্পাসে আমাদের একটা গানের আসর বসতো? তুই কত সুন্দর গান করতিস গিটার বাজিয়ে। এখন তো সেইগুলো স্মৃতি। তবে তোকে যখন পেয়েছি, গান শুনবো না তা তো হতে পারে না। শুভ্রদীপ নিজের গিটারটা নিয়ে আসে। এরকম একটা ওয়েদারে গান বাজনা হলে মন্দ হবে না। বাইরে তখন ফোঁটায় ফোঁটায় বৃষ্টি শুরু হয়েছে। জানালাগুলো বন্ধ করে দেয় বাঁধন। তারপরে সে একটা চেয়ারে বসে। শুভ্রদীপ গিটার হাতে অন্য একটা চেয়ারে বসে। কি গান শুনবি? আজ তোর পছন্দের গান গাইব। বাঁধন একটু ভেবে উত্তর দিল। এমন একটা বৃষ্টিমুখর দিনে একটা রোমান্টিক গান ধরতো, যা মনকে একেবারে শান্ত করে দেয়। তথাস্তু ম্যাডাম। শুরু কর দেখি। শুভ্রদীপ গিটারে সুর তুলে গেয়ে উঠল। আকাশের ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাব।
পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি শুধু আলো আশাতে। আজ মন জানে যেন ভালোবাসাতে, কাছে থাকো কথা রাখো নয় ভোলো লাজ। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। উফ, লাভলি, জাস্ট অসাধারণ হচ্ছে। মনটা ভরে গেল। থ্যাঙ্কস রে। কথার উত্তরে মুচকি হাসে শুভ্রদীপ। এমন সময় হঠাৎ তার ফোনটা জানান দেয় কেউ তার খোঁজ করছে। ফোন রিসিভ করে শুভ্রদীপ বলল, হ্যালো, শুভ্রদীপ বলছি। কে বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে একটা চেনা কণ্ঠস্বর তার কানে ভেসে আসে। হ্যালো খোকা, আমি তোর বাবা বলছি রে। শুভ্রদীপ নম্বরটা দেখল। বাবা, এটা তো তোমার নাম্বার নয়। তাহলে? না রে, আগের সিমটা জানি না কেন কাজ করছে না। নতুন একটা সিম নিলাম, তুই সেভ করে নিস নম্বরটা। হ্যাঁ রে, তুই আছিস কোথায় এখন? বাবা মাকে তো কিছু বলার প্রয়োজন বোধটুকুও করিস না। তুই জানিস আমাদের উপর দিয়ে কি যায়। তুই বাড়ি ফিরে আয় তাড়াতাড়ি। তোর জন্য তোর মা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছে। তোমাদের এত চিন্তা করতে হবে না। আমি বাঁধনদের বাড়িতে এসেছি, কয়েকদিন পর ফিরে যাব। তুই যে সেই ছেলে আমরা এখন চিনতে পারি না। তুই এতটা বদলে গেলি। বাবা, আমি এখন রাখছি। তোমাদের সব কথা আমি বাড়ি ফিরে শুনবো। এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা কেটে দেয় শুভ্র। বাবা মার সেই এক কাঁদুনি শুনতে তার আর ভালো লাগে না। ওরা এটা বুঝতেই চায় না যে এসব কথা তার বিন্দু মাত্র শুনতে ভালো লাগে না। কি বললো কাকু? বাদে তো ওদের কথা। ওই একই কাসুন্দি ঘাঁটতে আমার এখন আর ভালো লাগছে না। কথাটা বলে গিটারটা একরকম ছুঁড়ে ফেলে দেয় সে বিছানায়। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের মাঝে রেখে তাতে অগ্নিসংযোগ করে। জানালার পাশে গিয়ে হেলান দিয়ে দাঁড়ায় শুভ্রদীপ। খোলা জানালা দিয়ে প্রবেশ করা দুরন্ত জোলো বাতাস ছুঁয়ে যায় তার চোখ মুখ। শিরশির করে ওঠে শরীরটা। শীতলতা খেলা করে তার মধ্যে। একবার সিগারেট টেনে ধোঁয়া ছাড়তেই কুণ্ডলী আকারে ধোঁয়া তার নাক মুখ থেকে নির্গত হয়, মিশে যায় বাতাসে। বাঁধন তার পাশে গিয়ে কাঁধে হাত রাখে, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হলো তোর? এভাবে উঠে এলি যে? কোনো উত্তর দেয় না শুভ্র। বাঁধন তাকে নিজের দিকে ফেরায়। তুই আমার বন্ধু, কলেজ জীবন থেকে তোকে আমি চিনি। তোর কোনো গোপন কথা নেই যেটা আমার জানা নেই। তবে এখনকার তুই আমার কাছে অচেনা। দেখ, তোর ভালো চাই। আমি চাই তোর জীবনটা উজ্জ্বল হয়ে উঠুক। কিন্তু তুই তো আধারকে আপন করে নিয়েছিস। তবে হ্যাঁ, একটা কথা বলছি তোকে, তুই যে কারণে এমন করছিস না কেন, এটা মনে রাখবি, মেঘ কেটে গেলে সূর্য আবার নিজের আলো ছড়ায়। সে তোর মতো মেঘকে আপন করে নেয় না। বাঁধনের বলা কথাগুলো শুভ্রদীপ হেসে উড়িয়ে দিল ঠিকই, কিন্তু শেষের বলা কথাটা বড্ড কানে বাজে তার। মেঘ কেটে গেলে সূর্য আবার নিজের আলো ছড়ায়। সে তোর মতো মেঘকে আপন করে নেয় না। বৃষ্টি ক্রমাগত হচ্ছে, এক মুহূর্ত বিশ্রাম নেই। মেঘ বাবাজিও বোধহয় প্রেমের ছেঁকা খেয়ে ডিপ্রেশনে চলে গিয়েছে, তাই সকাল থেকে কেঁদে কেঁদে একসা। বৃষ্টি পড়ার দিনগুলোর দুই রকম দিক রয়েছে। একদিকে যেমন লেখক কবিদের অন্তরে লুকোনো প্রেমিকের না বলা কথাগুলো শব্দে বেরিয়ে আসে সাদা পাতায়,
অন্যদিকে বড্ড একলাও মনে হয় এক নাগাড়ে জানালার পাশে হেলান দিয়ে ঝরতে থাকা বৃষ্টিতে দেখি। কারোর কাছে প্রেমের বর্ষণ, আবার কারোর কাছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে দুপুরের ভোজ। যাকে আজ অন্য একদিন, নতুন দিন, নতুন মুহূর্ত, নতুন বাঁচার আশা, সর্বোপরি মৃত্যুকে আলিঙ্গন করার দিকে আরও এক পা অগ্রসর হওয়া। যাই হোক, তবে আজ যে শান্তিটুকু পাওয়া গেল গ্রামে ঘুরে, তা হয়তো সব কিছুর ঊর্ধ্বে। মিঠু আজ আমাকে আর প্রীতিকে পুরো গ্রামটা ঘুরে দেখালো। বড্ড মিষ্টি একটা মিশে, ঠিক তার মতোই প্রাণবন্ত এই গ্রামটাও। এখানকার মানুষজন, গাছপালা, নদী, ক্ষেত যেন বহু দিনের পরিচিত আমাদের। তারা দুহাত বাড়িয়ে স্বাগতম করছে আমাদের। সাথে রয়েছে গ্রামের রাধাকৃষ্ণের মন্দির। অসম্ভব শান্তি সেখানে। কখন যে কৃষ্ণের হাসিতে জড়িয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সময়টা ঠিক নদীর স্রোতের মতোই বয়ে যায়। কলমটা থেমে গেল, যেন সে বুঝতে পেরেছে আজকের মতো এটুকুই অনেক। অনিন্দিতা কলমটা ডায়েরির মাঝে রেখে সেটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে দিল। ঘড়িতে দেখলো দুপুর 2:30 বাজে। নিচে গেল সে, খিদে পেয়েছে তার। তাকে দেখে মিঠু বলল, অনি দিদি, তুমি এসে গেছো? দেখো, এখনই মা তোমাকে ডাকতে পাঠাচ্ছিল। যাক, ভালোই হলো। নাও, খেয়ে নাও এবার। এই অনি, আয় বস। আজ তোর ফেভারিট খিচুড়ি, ইলিশ ভাজা আর সাথে আমরা চাটনি। অনিন্দিতা হাত ধুয়ে টেবিলে বসলো। কি ব্যাপার? তুই দেখছি দাদা বৌদিকে সব বলে দিয়েছিস আমার ব্যাপারে। না হলে ওরা জানলো কি করে আমি এগুলো ভালোবাসি? তুই প্রথমবার আমার গ্রামের বাড়িতে এলি, আর আমি তোর এটুকু খাতির যত্ন করব না? তাই কখনো হয়? আমি যদিও রান্না করিনি, শুধু একটু হেল্প করেছি বৌদিকে। তুই শুধু খেয়ে বল কেমন হয়েছে। অনিন্দিতা দুবার ফুঁ দিয়ে খিচুড়ি আর একটু ইলিশ মুখে দেয়। খেয়ে তার তাক লেগে যায়। উফ বৌদি, দারুণ হয়েছে। মিঠু দেখছি তোমার হাতটাই পেয়েছে। শেষ পাতে আমড়ার চাটনি। এটা খেয়ে বলো কেমন। আমার মা আমড়ার চাটনিটাও দারুণ বানায়। বেশ ভালো। সত্যি দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে সকলে মিলে গল্পের আসর জমায় বারান্দায়। আচ্ছা বৌদি, বিয়ের সব কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ, ওই আর কি। আমাদের যতটুকু সামর্থ্য, তোমাদের দাদা একমাত্র মেয়ের বিয়ের জন্য সবটুকু নিজের হাতেই করেছে। মেয়েটার বিয়েটা ভালোই ভালোই মিটলেই বাঁচি আমরা। বিয়ের তো আর বেশি দিনও নেই। দেখতে দেখতে আমাদের মিঠু কত বড় হয়ে গেল। আমি যখন প্রথম এখানে আসি বাবা মার সাথে, তখনও বছর 5 হবে। আমাকে ছাড়া ও খেতও না, ঘুমাতও না। আর সেই মিঠুর বিয়ে, সত্যি সময় নদীর স্রোতের মতো। ছেলে কি করে? শুনলাম তার নাকি পাশের গ্রামেই বাড়ি। ছেলে ভালো পরিবারের। ওর বাবা পাশের গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন। 2 ছেলে মেয়েকে শহরে রেখে পড়িয়েছেন। ছেলে শহরে পড়াশোনা শেষ করে সেখানেই এখন একটা কোম্পানিতে চাকরি করছে। ছেলে হিসাবে খারাপ নয়, গ্রামে বেশ নামডাকি আছে। 5টা লোকের সাথে কথাবার্তা বলেই আমরা নিজেদের একমাত্র মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছি। আমরা সবাই খুব আনন্দ করব মিঠুর বিয়েতে। জমিয়ে খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড় হবে। কি বলিস প্রীতি? একদম জমি আনন্দ করব। অবশেষে সেই দিনটা আসে মিঠুর জীবনে, তার বিয়ের দিন। সেই দিনও সকাল থেকে আকাশের মুখ ভার, তবে বৃষ্টি হয়নি। বাড়িতে লোকজনের ভিড়। অনিন্দিতা আর প্রীতিও নানান কাজে ব্যস্ত। গায়ে হলুদের তত্ত্ব এলো দুপুরের দিকে। যারা তত্ত্ব এনেছিলেন তাদের একটা ঘরে বসানো হলো। শুভ্র 2 দিন আগেই বাঁধনের সাথে এসেছে মিতালির দাদার বিয়েতে। এই 2 দিন খোঁজ লাগিয়ে সে জানতে পেরেছে অনিন্দিতা মিতালির দাদার হবু বউয়ের বাড়িতেই এসেছে। খবরটা পেয়ে শুভ্র স্বস্তি অনুভব করেছিল। এইবার সে নুপুরটা ফেরত দিতে পারবে। সেই মতো সে খুঁজতে শুরু করলো অনিন্দিতাকে। কিন্তু এত বড় বাড়িতে এত লোকের ভিড়ে কোথায় যে মেয়েটা আছে কে জানে। সে কি চিনতে পারবে শুভ্রদীপকে? নিচে অনিন্দিতা কোথাও নেই।
দোতলাতেও শুভ্রদীপ সব ঘরগুলো ঘুরে দেখলো, কোথাও অনিন্দিতা নেই। আচ্ছা, একবার কি ছাদে যাবে? কথাটা ভেবেই ছাদের দিকে গেল সে। ছাদে তখন কনের ফটোশুট পর্ব চলছিল। শুভ্রদীপ দেখল অনিন্দিতা সেখানে ফটোশুটে বিজি। এক মুহূর্তে থমকে দাঁড়ায় শুভ্রদীপ। হাজারো মানুষের ভিড়ে তার দৃষ্টিকে চুম্বকের মতো আকৃষ্ট করেছে অনিন্দিতা। তাকে দেখে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় শুভ্রর চারপাশ। তার চোখে যেন কোন অপসরার ছবি। তার বর্ণনা এরূপ: হলদে শাড়ি, সঙ্গে মানানসই ডিজাইন করা ব্লাউজ, শ্যাম্পু করা খোলা চুলে কানের একপাশে গোঁজা একটা গোলাপ, টানা টানা চোখে পরিমাণ মতো কাজল এবং লিপস্টিক। এই রূপের অগ্নিতে যে কোনো প্রেমিক হৃদয় দগ্ধ হতে চাইবে, ওই হলদে রঙে মিশে যেতে চাইবে। অনিন্দিতা ফটোশুটের মাঝে একবার চোখ তুলে দেখে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে শুভ্রদীপ। শুভ্রদীপকে দেখে সে চমকে যায়। শরীরে অক্সিটোসিন হরমোন ক্ষরণ শুরু হয়েছে তার। ঠোঁটটা তিরতির করে কাঁপছে। কি করবে না করবে সে বুঝতে পারে না। তবে সে কিছু করার আগেই শুভ্রদীপ হাত তুলে তাকে ডাকলো। অনিন্দিতা এগিয়ে গেল তার কাছে। শুভ্রদীপ একগাল হেসে বলল, কেমন আছো? অনিন্দিতা খেয়াল করলো শুভ্রদীপ তাকে তুমি করে বলছে। ইস, সরি সরি, তুমি বলে ফেললাম, প্লিজ কিছু মনে করো না। কোনো ব্যাপার না, আমরা তো ফ্রেন্ড, আমাকে তুমি করেই বলো। আচ্ছা বেশ, তোমাকে আমার কিছু বলার আছে। কি? শুভ্র পাঞ্জাবির পকেট থেকে একটা জিনিস বের করলো। সেটা অনিন্দিতার হাতে দিল। তোমার নুপুরটা আমি ট্রেনের কম্পার্টমেন্টে পেয়েছিলাম। তোমার অজান্তেই হয়তো খুলে গেছিল। ভাগ্যিস আমার চোখ পড়েছিল, না হলে যাকে, তুমি নিশ্চয়ই ভুলে গেছো এটার কথা। হ্যাঁ, সত্যিই আমার মাথায় ছিল না এটার কথা। এটা আমার অনেক প্রিয়, আমার মা আমাকে দিয়েছিল। অনেক ধন্যবাদ তোমাকে, এত সামান্য একটা জিনিস তুমি যত্ন করে রেখে দিয়েছিলে। জীবনে কোনো কিছুই সামান্য নয়। হ্যাঁ, সেটা হয়তো আমার কাছে সামান্য, কিন্তু অন্য কারোর কাছে তো সেটা অমূল্য হতে পারে। উপহারের মূল্য দাম দিয়ে নয়, মন দিয়ে বিচার করতে হয়। কেউ আমাদের ভালোবেসে দিলেই সেটার দাম বহু গুণ বেড়ে যায়। বাহ, দারুণ কথা বলো তো। তোমার কথা শুনে মনেই হচ্ছে না আগেও তোমার সাথে দেখা হয়েছিল। আজকে তুমি সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, একটা কথা তো জানাই হলো না, তুমি এখানে কিভাবে? নূপুর দেওয়ার জন্য তো কেউ এভাবে আসবে না। তাহলে তুমি? আমি এসেছি পাত্রপক্ষের হয়ে। আমার পুরনো এক বান্ধবী দাদার সাথে মিঠুর বিয়ে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো তুমি আমাদের কুটুম। চলো, তোমার একটু খাতির যত্ন করি। শুভ্রদীপ আর অনিন্দিতা নিচে চলে যায়। এরপর অনেক গল্প, আড্ডা, গান বাজনা চলে। এই আনন্দের দিনেও চোখের কোণে বিষাদের প্রতীক নোনা জল, বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্ট জমা হয় ফোঁটায় ফোঁটায় মিঠুর চোখে। পাগলি মেয়ে, এভাবে কান্নাকাটি করলে মেকআপ তো সব উঠে যাবে। একদম কান্না নয়। আজ তোর জীবনের সবচেয়ে সুখের দিন, আর সেটা কিভাবে নষ্ট করবি? কোনোদিনও মাকে ছাড়া থাকিনি তো, তাই একটু মন খারাপ করছে। বিয়ের পর তো শহরে চলে যাব, যখন ওর অফিস ছুটি হবে তখনই আসতে পারবো। মায়ের সাথে সেভাবে দেখা হবে না। তাতে কি, ফোনে কথা বলবি। এখন কাঁদিস না, বিয়ের সময় হয়ে এসেছে, তোর পর চলে এলো বলে। চল, তোকেও ভালো করে সাজিয়ে দিই। দেখিস, আজ তোর বরের চোখ তোকে ছাড়া অন্যদিকে যাবেই না। মিঠুর মুখে হাসি ফুটে ওঠে। এটাই দেখতে চেয়েছিলাম। বরের গাড়ি এসে হাজির হয় বাড়ির সামনে। হইচই শুরু হয়। এই বরিস তাড়াতাড়ি আয়, কি করতে হচ্ছে? তাড়াতাড়ি চল। আশীর্বাদ পর্ব মিটলে সময় মতো বর কনে মণ্ডপে উপস্থিত হয়। লগ্ন রাত 9:50। অবশেষে ভালোভাবে বিয়ে মিটে যায়। সেই রাতেই মিঠুকে চলে যেতে হয় নতুন এক জগতে। তার চেনা গ্রাম, চেনা পরিবেশ, সেখানকার মানুষ সকলকে ফেলে তাকে চলে যেতে হয়।
ভোর ভোর হাঁটতে বের হয় শুভ্রদীপ এবং অনিন্দিতা। মিঠুর বিয়ের পর আজ 2 দিন কেটে গিয়েছে। আজ যে যার বাড়ি ফিরে যাবে, আবার জড়িয়ে পড়বে নিজের ব্যস্ততা ভরা জীবনে। শুভ্র আর অনিন্দিতা এতক্ষণ চুপচাপ হাঁটছিল। শুভ্রই প্রথম জিজ্ঞেস করলো, একটা কথা জানতে পারি? হ্যাঁ, বলো না কি কথা। তোমার বাড়িতে সব ঠিকঠাক হয়ে গেছে? না মানে তুমি আজ ফিরে যাবে বলছো, তাই জিজ্ঞাসা করছি। প্রীতি সবটা ম্যানেজ করে নিয়েছে। আমার থেকেও বাবা মা ওকে বেশি ভরসা করে। ওই বাবা মাকে বুঝিয়ে দিয়েছে। তাহলে তোর চাপ নেই। তবে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, সে ব্যক্তি খুব ভাগ্যবান যে তোমার মতন জীবন সঙ্গী পাবে। অনিন্দিতা দাঁড়িয়ে যায়। ভোরের শীতল বাতাস যেন তার কান ঘেঁষে যাওয়ার সময় কিছু একটা গোপনে বলে যায় ফিসফিসিয়ে। রাতে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, গাছের পাতায় জল জমেছে, তারই টুপটাপ শব্দ শোনা যায়। অনিন্দিতা আনমনেই প্রশ্ন করে, মাত্র কয়েকদিনের পরিচয় আমাদের, এর মধ্যে একটা মানুষকে নিয়ে এমন মন্তব্য। মানুষ চিনতে আমি কখনো ভুল করিনি। মানুষের চোখ হচ্ছে তার হৃদয়ের দর্পণ। কাউকে চেনার জন্য তাই তার চোখের গভীরতা মাপাটা ভীষণ জরুরি। শুভ্রদীপ আবার হাঁটতে শুরু করে। অনিন্দিতাও এবার তার পাশ ঘেঁষে হাঁটল। সে যতটা ভেবেছিল, শুভ্রর চরিত্রটা ঠিক তার থেকেও বেশি গোলমেলে। তার কথা শুনে বোঝা যায় না কি চলছে তার মনে। হাঁটতে হাঁটতে তারা গ্রামের নদীর কাছে এসে পড়ে। অনিন্দিতা ছুটে গিয়ে নদীর পাশে হাঁটু গেড়ে বসে নদীর জল আঁজলা করে তুলে মুখ ধোয়। এই শীতল জল মুখের ওপর পড়তেই যেন সব ক্লান্তি ধুয়ে যায়। তার দেখা দেখি শুভ্র জল নিয়ে মুখ ধোয়। সত্যি ঠান্ডা জলটা। ফেরার সময় শুভ্রদীপ বলে যায়, আমি তো ট্রেন ধরবো, একটু পরেই বেরিয়ে যাব। তোমার নাম্বারটা নিয়ে রাখলাম, কলকাতায় পৌঁছে একদিন আড্ডা দেওয়া হবে। অনিন্দিতা সম্মতি জানিয়ে চলে আসে। সেও আজ প্রীতির সাথে বাড়ি ফিরবে। প্রীতির বাবা মা বিয়েতে এসেছিলেন, ওদের সাথেই গাড়িতে অনিন্দিতা বাড়ি ফিরে যাবে। সপ্তাহ 2 কেটে গেছে, অনিন্দিতা বাড়ি ফিরে এসেছে। এই কদিন বাবা মায়ের সাথে ঠিকমতো কথা বলেনি সে। নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। 3 টাইমের খাবারটা মালতী মাসি ঘরেই দিয়ে যায়। তার বাবা মা মেয়েকে আর কোনো প্রশ্ন করেননি। ও যেদিন চাইবে সেদিন কথা হবে। অনিন্দিতা শুয়ে শুয়ে ফেসবুকটা স্ক্রোল করছিল। কি যেন মনে হতেই শুভ্রদীপের প্রোফাইলটা খুঁজে বের করে একটু দোনামোনা করেই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিল। তারপর ফোন অফ করে রেখে দিল। 2 সপ্তাহ কেটে গেছে, এখনো শুভ্রদীপ তাকে না কোনো মেসেজ করেছে, না কোনো কল। সে কি অনিন্দিতাকে ভুলে গেল কলকাতায় ফিরে? না না, সেই রকম মানুষ নয়। এই সব ভাবতে ভাবতেই ফোনে একটা নোটিফিকেশন এলো। অনিন্দিতা তাড়াতাড়ি ফোনটা খুলে দেখলো লেখা আছে, ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড। মনে মনে ভীষণ আনন্দ হয় তার। শুভ্রদীপ তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। একটু পরে 2টো মেসেজ এলো শুভ্রদীপের থেকে। সে মিট করতে চায় অনিন্দিতার সাথে। সময় আর জায়গা দুটোই উল্লেখ করে দিয়েছে সে। অনিন্দিতা তো খুশিতে একরকম নেচেই ফেলেছিল। নিজের আবেগকে সামলে সে আরেকবার জায়গা আর সময়টা দেখে নিল। রবিবার বিকেল 5টা, লিটল ওয়ার্ল্ড ক্যাফে। আসতে পারি? হ্যাঁ, আয় আয়, বস এখানে। শুভ্রদীপ তার বাবার পাশে গিয়ে বসলো। আমায় ডেকেছিলে? দেখ খোকা, ঘুরিয়ে ফিরিয়ে আমি কোনো কথা বলিনি কখনো। স্পষ্ট বাংলায় তাই তোকে বলছি, আজকের পর থেকে তুই নিজের লাইফস্টাইল চেঞ্জ কর। এভাবে অগোছালো ভাবে আর কদিন চলবে বলতো? আমি জানি তোর আমাদের কথা শুনতে ভালো লাগে না, বিরক্তি লাগে, কিন্তু এই কথাগুলো আমি 1000 বার বলবো, কারণ তুই আমাদের ছেলে। তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। শুভ্রদীপের মা ঘরে